আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাসে স্বাগত। জীববৈচিত্র্য উপাদান। জীববৈচিত্র্যের উপাদান হচ্ছে মূলত আসলে যে সমস্ত কারণে জীববৈচিত্র্য হয়ে থাকে, এই সমস্ত কারণগুলোকে জীববৈচিত্র্যের উপাদান বলা হয়। তাহলে আমরা যদি দেখি, প্রথমত জীববৈচিত্র্যের ভূ প্রকৃতিগত উপাদান, অর্থাৎ ভূমির কারণে, ভূ প্রকৃতিগত কারণে যে বৈচিত্র্যতা সৃষ্টি হয়। অর্থাৎ যেমন আমরা জানি যে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবী আদি অবস্থায় উত্তপ্ত গ্যাসীয় অবস্থায় ছিল। আদিকালে একবারে পৃথিবী সৃষ্টির শুরুতে উত্তপ্ত গ্যাসীয় অবস্থায় ছিল। ক্রমান্বয়ে ওই সময় পৃথিবীতে জীবনের কোনো আবির্ভাব হয়নি, কোনো জীব ছিল না। ক্রমান্বয়ে পৃথিবীতে আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পর সেখানকে জীবদের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে। উপযোগী পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে পরবর্তীতে যে মাধ্যাকর্ষণ ও মহাকর্ষীয় শক্তির প্রভাবে গোলার্ধীয় বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতির সৃষ্টি হয়। মানে বিভিন্ন গোলার্ধ, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধে এক এক রকম বিভিন্ন ধরনের ভূপ্রকৃতির সৃষ্টি হয়। এগুলো কি, যেমন সমতল ভূমি, পাহাড়ি ভূমি, মরুভূমি ইত্যাদি বিভিন্ন ধরনের অঞ্চল সৃষ্টি হচ্ছে। এবং প্রত্যেকটা অঞ্চলে, পৃথিবীর প্রতিটি অঞ্চলে জলবায়ু বৈচিত্র্য আছে। কালের বিবর্তনে ভূপ্রকৃতিগত জলবায়ুগত বৈচিত্র্য মেলাঘের সৃষ্টি হয়। জীবজগতের বিবর্তনে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জীবনের বিকাশ ঘটে। যার ফলে দেখা যায় যে ভূপ্রকৃতিগত কারণে যেখানকার সমতল ভূমি সেখানকার জলবায়ু একরকম, পাহাড়ি অঞ্চলে জলবায়ু একরকম। তাহলে জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ধরনের জীবের আবির্ভাব ঘটছে, যার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য দেখা গেছে। তাহলে ভূপ্রকৃতিগত কারণ একটা অন্যতম প্রধান কারণ। এরপর পরিবেশগত উপাদান, যে পরিবেশের বিভিন্ন উপাদানের কারণে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য ঘটে। আমরা যদি দেখি যে পরিবেশে বিভিন্ন ধরনের বিবর্তনের মাধ্যমে জীবের নতুন চরিত্রের উৎপত্তি ঘটে। পরিবেশের জীবের উৎপন্ন নতুন চরিত্রগুলো বস্তুর পারিপার্শ্বিক অবস্থার সাথে খাপ খাইয়ে বৈশিষ্ট্যপূর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। অর্থাৎ পরিবর্তিত পরিবেশের সাথে অভিযোজিত বৈশিষ্ট্য সৃষ্টি করে, যে বৈশিষ্ট্য কারণে সে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে থাকতে পারে। পরিবেশের উপাদানগুলোর যে কোনো পরিবর্তন উদ্ভিদ ও প্রাণীর জিনোটাইপ ও ফিনোটাইপে পরিবর্তন ঘটায়, যার ফলে বিভিন্ন জীবের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয়। যেমন অস্ট্রেলিয়ার সমুদ্র তীরবর্তী অঞ্চলের উট পাখি পালকযুক্ত না, কিন্তু সমুদ্র তীর হতে বহুদূরে স্থলভাগের উট পাখি পালকপূর্ণ হয়ে থাকে। এটা পরিবেশগত কারণে, যে তীরবর্তী অঞ্চলের উট পাখির পালক দরকার হয় না, কিন্তু যখন সমুদ্র তীর হতে স্থলভাগে থাকে তখন পালকপূর্ণ হয়ে থাকে। তাহলে পরিবেশগত বিভিন্ন কারণে বৈচিত্র্য হতে পারে। যেমন সমুদ্র স্রোতের কারণে দেখা যায় যে সমুদ্র স্রোত বেশি হলে সেখানকার উদ্ভিদ বা প্রাণী বা জীব কম জন্মায়। সমুদ্র স্রোত কম হলে সেখানকে বেশি জন্মায়। সমুদ্র স্রোত একটা কারণ। এরপর আছে আর্দ্রতা। কেউ কেউ আছে যে আর্দ্রতা বেশি পছন্দ করে, যেমন ছত্রাক আর্দ্রতা বেশি পছন্দ করে। আবার অনেক উদ্ভিদ আছে আর্দ্রতা পছন্দ করে না। আলোর প্রখরতা, কারো আলো বেশি হয়, কারো দরকার কম হয়, কারো বৃষ্টিপাত বেশি দরকার হয়, কারো বায়ু প্রবাহ প্রয়োজন হয়, বা কেউ বায়ু প্রবাহে অপছন্দ করে। এরপর আছে তুষারপাত, হিমবাহ, ভূমিকম্প, ঝর্ণা, ঝড়, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি কারণেও এগুলো হচ্ছে মূলত কি প্রাকৃতিক দুর্যোগ। যে তুষারপাত, হিমবাহ, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, তাহলে দেখা যায় যে এসব প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক সময় জীববৈচিত্র্যের বিঘ্ন ঘটে, অর্থাৎ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। এছাড়া আছে আহ্নিক গতি ও বার্ষিক গতি। আহ্নিক গতি হচ্ছে যে পৃথিবীর নিজ অক্ষের উপর যে ঘোরে, সেটা হচ্ছে আহ্নিক গতি। আর বার্ষিক গতি হচ্ছে সূর্যের চারিদিকে এক বছরে 365 দিনে সূর্যের চারিদিকে যে ঘোরে, সেটা হচ্ছে বার্ষিক গতি। তাহলে আংশিক গতি, বার্ষিক গতির কারণে মূলত সমুদ্র স্রোত বা জোয়ার ভাটা এগুলো ঘটে থাকে। তিন নম্বরে হচ্ছে জীববৈচিত্র্যের বংশগতীয় কারণ। বংশগতির কারণে বিভিন্ন হয়ে থাকে। যে প্রাণী উদ্ভিদের প্রত্যেক প্রজাতির মধ্যে বংশগত বৈশিষ্ট্য রয়েছে।
জীবের জিন পরিবর্তিত হয় ভৌত, রাসায়নিক, কৃত্রিম ও প্রাকৃতিক কারণে। বিভিন্ন কারণে হতে পারে, রাসায়নিক পদার্থের কারণে হতে পারে, ভৌত বিভিন্ন আয়নাইজেশনের কারণে হতে পারে, যার ফলে উদ্ভিদের নতুন প্রজাতি সৃষ্টি হয়। এই কারণগুলো হচ্ছে যে আমরা তিনটা কারণ যদি দেখি, প্রথমত সংকরায়ন। আমরা যদি কোনো উদ্ভিদকে সংকরায়ন ঘটাই আর্টিফিশিয়াল ভাবে বা কৃত্রিম ভাবে যদি সংকরায়ন ঘটায়, তাহলে তাদের মধ্যে জিনগত পরিবর্তন হয়। তাহলে এই জিনগত পরিবর্তনের ফলে নতুন প্রজাতি সৃষ্টি হয়, মানে নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়। তারপর মিউটেশন। মিউটেশন হচ্ছে কি, যে এটাও জিনগত পরিবর্তন, যে হঠাৎ করে কোনো ধরনের যদি জিনগত পরিবর্তন ঘটে এবং তা যদি স্থায়ী রূপ লাভ করে, তাহলে সেটাকে আমরা বলি মিউটেশন। তাহলে মিউটেশনের কারণে জীবদের বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে। তো জীবদের বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটলে বৈচিত্র্যতা সৃষ্টি হয়। প্রজনন, স্বাভাবিকভাবে যে যৌন প্রজনন হয়, যৌন প্রজননের সময় গ্যামেট তৈরি হয়। গ্যামেট তৈরির সময় গ্যামেট তৈরি হয় কিসের মাধ্যমে? মিওসিস, কোষ বিভাজনের মাধ্যমে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন হয়, তখন ক্রসিং ওভার ঘটে। মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলেও বৈশিষ্ট্য পরিবর্তন হয়। তাহলে সংকরায়ন, মিউটেশন, প্রজনন ইত্যাদি তিনটা পদ্ধতির মাধ্যমে বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে। বৈশিষ্ট্য পরিবর্তনই মূলত হচ্ছে জীববৈচিত্র্য। যত বেশি বৈশিষ্ট্য পরিবর্তিত হবে, তত বেশি জীববৈচিত্র্য সৃষ্টি হবে। 4 নম্বরে আছে বিচ্ছিন্নতা বা পৃথকীকরণ। বিচ্ছিন্নতা, যে দেখা গেল যে একটা প্রজাতি হঠাৎ করে কোনো কারণে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ভৌগোলিক কারণে হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে, যে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে দেখা যায় দুইটা আলাদা পরিবেশে চলে গেল। দেখা গেল একটা যেমন ধরো একটা গাছ, একটা আম গাছ, বাংলাদেশে খুব ভালো আম গাছ জন্মায়। আম গাছ যদি আমরা আমেরিকায় নিয়ে যাই, তাহলে সে কি হলো? ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা যদি আমেরিকায় আম গাছটা লাগাই, তাহলে ভৌগোলিকভাবে পৃথকীকরণ হয়ে গেল। তাহলে আমেরিকার পরিবেশ আর আমাদের বাংলাদেশের পরিবেশ একই রকম না। তাহলে দেখা গেল যে আমেরিকায় আম গাছটা যদি বেঁচে থাকে, তাহলে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য তাদের নতুন ধরনের বৈশিষ্ট্যের উৎপত্তি ঘটবে। উৎপত্তি ঘটলে তাহলে কি হলো? যে আম গাছের একটা ভেরিয়েশন তৈরি হলো, একটা বৈচিত্র্যতা তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে অভিযোজন। অভিযোজন হচ্ছে যে পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমাদের প্রাকৃতিক পরিবেশ প্রতিনিয়ত কারণে, প্রাকৃতিক কারণে, মানুষের কারণে, বিভিন্ন কারণে পরিবেশ পরিবর্তিত হচ্ছে। তাহলে পরিবর্তিত পরিবেশের সাথে উদ্ভিদ বা প্রাণী যারা আছে তাদেরকেও খাপ খাওয়াতে হবে, খাপ খাইয়ে চলতে হবে। যেমন মানুষকেও চলতে হয়। পৃথিবীর পরিবেশ, সমাজের পরিবেশ যদি পরিবর্তিত হয়, তাহলে মানুষকে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয়। এটাই হচ্ছে অভিযোজন। যে তার বৈশিষ্ট্যকে চেঞ্জ করে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারবে, সে টিকে থাকবে। আর যে বৈশিষ্ট্য পরিবর্তন করে থাকতে পারবে না, সে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে অভিযোজনের কারণে, পরিবেশের পরিবর্তনের কারণে যখন অভিযোজন করতে যায়, তখন অভিযোজনের কারণে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতার উদ্ভব ঘটে। মানুষের হস্তক্ষেপ, এটা মানুষ বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করছে, পরিবেশটাকে পরিবর্তন করছে। সেটা ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, বিভিন্নভাবে পরিবর্তন করছে। পরিবর্তন করার ফলে জীবজগতে একটা বিভিন্ন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। পরিবর্তনের কারণে জীববৈচিত্র্যতা সৃষ্টি হচ্ছে। হয়তো জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, কোথাও হ্রাস পাচ্ছে, কোথাও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানুষের হস্তক্ষেপের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। তাহলে এদিকে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। এরপরে আমরা জীববৈচিত্র্য গুরুত্ব কতটুকু, জীববৈচিত্র্যের কারণগুলো দেখলাম। তাহলে এগুলা গুরুত্ব কতটুকু, যে গুরুত্ব যদি থাকে তাহলে এগুলো আমাদের রক্ষা করতে হবে। তাহলে রক্ষা করতে হলে এটা গুরুত্ব জানতে হবে কি কি কাজে আমাদের এগুলো গুরুত্ব আছে বা এগুলো দরকার আছে। প্রয়োজন হলেই তো আমরা সেগুলোকে সংরক্ষণ করব। প্রথমত বাস্তুতান্ত্রিক গুরুত্ব। স্বাভাবিক বাস্তুতন্ত্রগুলো মানুষের যাবতীয় প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করে দিয়েছে। মানে প্রাকৃতিক পরিবেশটা এরকম যে এগুলো মানুষের সেবার জন্য ব্যবস্থা করা হয়েছে। যে একটা পরিবেশে বিভিন্ন গাছপালা, উদ্ভিদ, প্রাণী যাই দেখবে, সেগুলো সব মানুষের বিভিন্নভাবে মানুষের উপকার করছে। তাহলে এসব বাস্তুতন্ত্রে বসবাসকারী বিভিন্ন জীব এসব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে শুধু মানুষ নয়, পৃথিবী রক্ষায় নিয়োজিত রয়েছে।
যেমন কয়েকটা সেবার কথা যদি উল্লেখ করি, যে আবহাওয়া গ্যাসীয় উপাদান নিয়ন্ত্রণ করে। গ্যাসীয় উপাদান নিয়ন্ত্রণ করে মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্যটা রক্ষা করে। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য যদি রক্ষা না করতো, তাহলে অক্সিজেন যদি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেত, প্রতিনিয়ত জীবের সংখ্যা বাড়তেছে, অক্সিজেন যদি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেত, তাহলে কি হতো? পৃথিবীতে যদি গাছপালা না থাকতো, গাছপালা কি করে? অক্সিজেন উৎপাদন করে বাতাসে অক্সিজেন সাপ্লাই দেয়। এখন উদ্ভিদ যদি না থাকতো, তাহলে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যেত। অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নষ্ট হয়ে যেত, তাহলে মানুষও তখন অক্সিজেনের অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেত। অর্থাৎ তাহলে দেখা যেত যে উদ্ভিদ প্রাণী উভয়ের জন্য এটা সমস্যা হয়ে যেত। এরপরে মাটির বাস্তুতন্ত্র শস্য ও বন সৃষ্টির জন্য মাটির উর্বরা শক্তি রক্ষা করে, ভূমিক্ষয় রোধ করে। মাটির বাস্তুতন্ত্র এটা বন সৃষ্টির জন্য মাটির উর্বরা শক্তি রক্ষা করে। মাটির বাস্তুতন্ত্র বলতে কি বুঝি? যে মাটিতে বিভিন্ন ধরনের পোকামাকড় আছে, বিভিন্ন ধরনের অণুজীব আছে, এরা মাটিটাকে সংরক্ষণ করে উর্বরা শক্তিকে রক্ষা করে এবং ভূমিক্ষয় রোধ করে। উর্বরা শক্তি যদি না থাকতো, তাহলে উদ্ভিদ মাটিতে জন্মাতো না বা তারা বৃদ্ধিপ্রাপ্ত হতো না। অণুজীবেরা মৃতদেহ বজ্রকে পচিয়ে সবুজ উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে। আমরা যে বিভিন্ন ধরনের বজ্র আবর্জনা, ময়লা আবর্জনা ফেলি, বিভিন্ন ধরনের মৃতদেহ, এগুলো যদি না পচতো, তাহলে পৃথিবীর অবস্থাটা কি হতো? দুর্গন্ধময় অবস্থা সৃষ্টি হতো। তাহলে অণুজীবরা কি করে? এগুলোকে পচায় উপরন্ত আরো মাটিকে উর্বরা শক্তি প্রদান করে, পুষ্টি প্রদান করে, ফলে উদ্ভিদের বৃদ্ধিতে আরো সহায়তা, যেটা মানুষের উপকার করে। শস্য, গবাদি পশু ও মানুষের ক্ষতিকারক জীবের জৈবনিক দমন ব্যবস্থা গড়ে তোলে। অর্থাৎ জীব দিয়ে জীবের যে দমন ব্যবস্থা, যেমন ক্ষতিকর কোন জীবকে যদি অন্য একটা জীব দ্বারা দমন করা যে ব্যবস্থা, নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থা, সেটাকে বলা হয় জৈবনিক দমন ব্যবস্থা। যেমন ইঁদুর যদি কোন শস্য খেতে ইঁদুর দেখা গেল শস্য নষ্ট করতেছে, তাহলে খেতে যদি সাপ ছেড়ে দেওয়া যায়, কোনোভাবে সাপের ব্যবস্থা করা যায়, তাহলে দেখা যাবে সাপ ইঁদুরকে খেয়ে ফেলবে, ফলে ফসল রক্ষা পাবে। অনেক উদ্ভিদ পরাগায়নে সহায়তা করে। পরাগায়নের ফলে কি হয়? পরাগায়ন হওয়ার ফলে নিষেক হয়, নিষেকের ফলে ফল হয়, ফলের সেই ফল আমরা খেয়ে থাকি। তাহলে এটা একটা পরাগায়ন আসলে পরোক্ষভাবে আমাদের খাদ্যের যোগান দেয়। 2 নম্বরে হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। মানুষ ইতিমধ্যে জীববৈচিত্র্যের কাছ থেকে অন্ন, বস্ত্র, ঔষধ, শিল্পজাত পণ্য ইত্যাদি প্রত্যক্ষ অর্থনৈতিক সুফল আদায় করেছে। কারণ দেখো, আমাদের খাদ্য, এগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। বস্ত্রের যে উপাদান, যেমন তুলা, এগুলো উদ্ভিদ থেকে পাই। ঔষধ, বিভিন্ন ঔষধের কাঁচামাল উদ্ভিদ থেকে পাওয়া যায়। শিল্পজাত পণ্য, বিভিন্ন শিল্প কারখানায় বিভিন্ন ধরনের উদ্ভিদজাত পদার্থ তৈরি করা হয়। তার ফলে দেখা যাচ্ছে যে আমরা জীববৈচিত্র্যের কাছ থেকে সরাসরি অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে। 3 নম্বর হচ্ছে খাদ্য বিষয়ক গুরুত্ব। প্রায় 80,000 উদ্ভিদ প্রজাতির নানান অংশ আহারযোগ্য বলে জানা গেছে। 80,000 প্রজাতি, বিভিন্ন অংশ, কোনটার ফুল, কোনটার ফল, কোনটার পাতা, কাণ্ড, এরকম। অথচ বর্তমানে আমাদের 90% খাদ্য আসে মাত্র 15 প্রজাতির উদ্ভিদ থেকে। তাহলে 80,000 প্রজাতির থেকে মাত্র 15 প্রজাতির। বড় প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে গেলে ভবিষ্যতে মানসম্পন্ন শস্য উদ্ভিদ আর পাওয়া যাবে না, তাদের সংরক্ষণ একান্ত প্রয়োজন। ওয়াইল্ড টাইপের যে প্রজাতিগুলো, বড় প্রজাতিগুলো, এগুলো মূলত বিভিন্ন ধরনের উপকারী বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে, উপকারী জিন থাকে। এই জিনগত কারণে এদের বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ এগুলো। কারণ এই বড় প্রজাতিগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই যে গুরুত্বপূর্ণ যে জিনগুলা, সেই জিনগুলো নষ্ট হয়ে যাবে। ফলে দেখা যায় যে ভবিষ্যতে মানসম্পন্ন শস্য পাওয়া যাবে না, সে মান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পুষ্টিগুণ কমে যাবে। কৃষিকাজে যেমন দেখা যায় মাটিতে ইঁদুর গর্ত করে মাটিটাকে ওলট পালট করে, তারপর কেঁচো এটাকে মাটিটাকে ওলট পালট করে। তাহলে এই সমস্ত জীব
মূলত কি করে, যে প্রাকৃতিক লাঙ্গল হিসেবে কাজ করে এবং মাটির উর্বরতাকে মাটির ভিতরে সমানভাবে ছড়াইয়া দেয়। তাহলে কৃষিকাজে এগুলো সহায়তা করতেছে। ক্ষতিকর পোকামাকড় ও পেস্ট নিয়ন্ত্রক হিসেবে, যে একটা জীব আর একটা জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তাহলে এরকম যদি হয় যে ক্ষতিকর কোনো পোকামাকড়, যেমন অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড় ফসলের ক্ষতি করে থাকে, তাহলে আমরা যদি ওই ক্ষেতে কোনো পাখি, যে পোকামাকড় খায় এরকম কোনো পাখির বসার ব্যবস্থা করা যায় যাতে সহজে পাখি আকৃষ্ট হয়, তাহলে ওখানে পাখি আসলে পোকামাকড় গুলো খেয়ে ফেলবে, ওই পোকামাকড় থেকে আমরা নিষ্কৃতি পাবো। এটা হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল। এরপর হচ্ছে বিয়োজক হিসেবে, বিভিন্ন ধরনের অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক যারা আছে, তারা ময়লা আবর্জনা বা বজ্র পদার্থ যেগুলো আছে, যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, এগুলোকে মাটিতে পচায় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে থাকে। জমিতেও সেরকম, যে জমির ফসলের অবশিষ্ট অংশ যেটা জমিতে থাকে সেটাকে পচায়, বিয়োজন করে সেটাকে মাটিতে মিশিয়ে ফেলে, ফলে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়। এরপর উন্নত সংকর প্রজাতি উদ্ভাবন। উন্নত সংকর প্রজাতি উদ্ভাবন করতে হলে যে বন্য প্রজাতিগুলো দরকার হয়, কারণ বন্য প্রজাতির মধ্যে প্রয়োজনীয় জিন বিদ্যমান থাকে। সেই জিনগুলা ক্রসিং এর মাধ্যমে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ট্রান্সফার করে আমরা উন্নত সংকর প্রজাতি উদ্ভাবন করতে পারি। যেমন আমাদের দেশে এখন উচ্চ ফলনশীল বিভিন্ন ধান আছে, যেমন ইরি ধান, সেখানে এভাবে উন্নত করা হয়েছে। জীবজ দমনের ব্যবহার, এটা একটু আগে বললাম যে একটা জীব দ্বারা আর একটা জীবকে দমন করা, এই যে ক্ষতিকর পোকামাকড়, একই। স্বাস্থ্য বিষয়ক গুরুত্ব, যেহেতু জীববৈচিত্র্যের অংশ যেগুলো উদ্ভিদ বিভিন্ন ধরনের ঔষধ পেয়ে থাকে, উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন ধরনের ঔষধ বা অন্যান্য জিনিস পেয়ে থাকি, এর জন্য এটা একটা স্বাস্থ্য বিষয়ক গুরুত্ব বিদ্যমান আছে। বিভিন্ন মেডিসিন তৈরি কাজে এগুলো ব্যবহার করা হয়। তাহলে এই উদ্ভিদগুলো যদি না থাকে, এরকম ঔষধি উদ্ভিদগুলো যদি না থাকে, তাহলে ওষুধগুলা পাওয়া যাবে না। জৈব প্রযুক্তি গবেষণা, বায়োটেকনোলজি গবেষণা মূলত হচ্ছে যে জিন ট্রান্সফার করা, যে একটা উদ্ভিদ থেকে কাঙ্ক্ষিত কোনো জিন আর একটা উদ্ভিদে ট্রান্সফার করা। অর্থাৎ আমি একটা উদ্ভিদে, যেমন একটা জীবে একটা বৈশিষ্ট্য পরিবর্তন করতে চাই, একটা বৈশিষ্ট্য আছে যেটা ভালো না, যেমন কোনো একটা ধান গাছে দেখা গেল যে তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো ভালো, কিন্তু তার উৎপাদন কম। তাহলে আমরা যদি অন্য আর একটা গাছে যেখানে উৎপাদন বেশি, তাহলে কোন জিনটা উৎপাদনের জন্য দেয় সেই জিনটাকে যদি ট্রান্সফার করা যায়, তাহলে ধান গাছের উৎপাদন বাড়বে। তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের জৈব প্রযুক্তির গবেষণা জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে শিক্ষা। সংখ্যার বিভিন্নতায় যেসব দেশ জীবজন্তুতে সমৃদ্ধ, সেই সব দেশ প্রাকৃতিক পরিবেশের সুষ্ঠু সংরক্ষণের ব্যবস্থা করেছে। অর্থাৎ যেসব দেশে বিভিন্ন ধরনের জীবজন্তু আছে, অর্থাৎ যাদের জীববৈচিত্র্য পরিমাণ বেশি, জীববৈচিত্র্য সমৃদ্ধ, তারা সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করছে। ফলে দেখা গেছে যে এসব বাস্তুতন্ত্র বা এসব জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভের জন্য টুরিস্টদের সমাগমন ঘটে। অর্থাৎ জীববৈচিত্র্যটা কিভাবে আছে, প্রাণীর বাস্তুতন্ত্র কিভাবে গড়ে উঠেছে, এই সমস্ত বিষয়ে বাস্তব শিক্ষা লাভের জন্য বিভিন্ন ধরনের পর্যটক বা বিশেষ করে শিক্ষার্থীরা বা গবেষকরা সেখানে যায়। পরোক্ষভাবে সেখানকার অর্থনৈতিক উন্নতিও ঘটে। পরবর্তীতে হচ্ছে 10 নম্বরে নৈসর্গিক সৌন্দর্য। প্রাচীনকালে গুহার ভেতরে আঁকা আদি মানবদেহদের আঁকা চিত্র থেকে বোঝা যায় সে সময় নৈসর্গিক সৌন্দর্য মানুষকে বিমোহিত করছে। অর্থাৎ দেখা গেল যে প্রাচীনকালে গুহার ভিতর বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ছবি পাওয়া যেত। তাহলে কেউ বিমোহিত হলে, মুগ্ধ হয়ে সাধারণত সেই ছবিগুলো এঁকেছে। অবসরকালীন সময় সাগর পাড়ে বা সংরক্ষিত বনভূমি দর্শন ও জীববৈচিত্র্যের সাথে পরিচিত হওয়া জীবনের পরম পাওয়া। এই সৌন্দর্য যেন ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে, উপলব্ধি করতে পারে, সে কারণে জীববৈচিত্র্য সংরক্ষণ অপরিহার্য। অর্থাৎ প্রাচীনকালে মানুষ প্রাকৃতিক সৌন্দর্য বিমোহিত হইত, যার ফলে তারা তার নিদর্শন হিসেবে বিভিন্ন ধরনের ছবি এঁকে রেখেছে। এই সমস্ত সৌন্দর্য যাতে সবাই ভবিষ্যতে উপভোগ করতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে, সেজন্য এটাকে সংরক্ষণ করা জরুরি। সাংস্কৃতিক গুরুত্ব। প্রাকৃতিক পরিবেশ মানুষের উদ্দীপনা, মানবিকতা, আধ্যাত্মগত শিক্ষার প্রধান উপকরণ।
বাংলাদেশের সংস্কৃতিতে বাঘ, শিয়াল, কুমির, সাপ, বিভিন্ন গাছপালা বারবার বর্ণিত হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার আজ বাংলাদেশের প্রতীকে পরিণত হয়েছে। সারা বিশ্বে রয়্যাল বেঙ্গল টাইগার বলতে সাধারণত বাংলাদেশের একটা প্রাণী বোঝায়। এটা একটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। যেমন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে জীববৈচিত্র্যকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন প্রজাতি। যেমন আমাদের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধরনের উপজাতিরা বাস করে। এসব উপজাতিতে জীবনযাত্রা বিভিন্ন ধরনের, তাদের ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি। এ থেকে বোঝা যায় যে জীববৈচিত্র্য মানুষ এক সূত্রে গাঁথা। সুস্থ সাংস্কৃতিক পরিবেশের জন্য তাই জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ। 9 নম্বরে নৈতিক গুরুত্ব। পৃথিবীতে শুধু মানুষই নয়, অন্য জীবও আমাদের প্রতিবেশী বা সাথী হিসেবে বাস করে। অন্যান্য বিভিন্ন জীব আছে, যেমন আমরা বাস করি না, আমাদের আশেপাশে অনেক ধরনের পশু পাখি এগুলো আছে। দুর্বল ও নিরীহ প্রাণীদের সাহায্যে এগিয়ে আসে মানবতার অংশ, অর্থাৎ জীববৈচিত্র্য রক্ষা করা মানুষের নৈতিক কর্তব্য বটে। অন্যান্য জীবদের আমরা বাঁচার সুযোগ করে দেওয়াটা হচ্ছে একটা নৈতিক দায়িত্ব। জীবকুলের অস্তিত্ব রক্ষার্থে জীবজগতে কোনো জীবই এককভাবে টিকে থাকতে পারে না। একটি উদ্ভিদ বা প্রাণীর জীবন বিপন্ন হলে তা উদ্ভিদ প্রাণীর অস্তিত্বকে প্রভাবিত করে। অর্থাৎ মানুষকে বেঁচে থাকতে হলেও তার আশেপাশের যে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী আছে সেগুলোর প্রয়োজন আছে। মানুষ এককভাবে কোনোভাবে পরিবেশে টিকে থাকতে পারবে না। এই জন্য আমাদের আশেপাশে যত ধরনের উদ্ভিদ বা প্রাণী আছে এগুলো আমাদের সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই পড়াশোনায় মনোযোগী হবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। আসসালামু আলাইকুম।